কত রাত হয়ে গেল গো। যাই বলো, আজ জমলো কিন্তু খুব। কে 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 কোথায়? কে কি কি হয়েছে? কি হয়েছে? আমার ছেলেটার কি হলো গো? আমার জন্য মনে হচ্ছে। কে 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 ওখানে? ওখানে কে রয়েছে? কি হয়েছে? কি এই আলো নিয়ে আয়, আলো নিয়ে আয়, তাড়াতাড়ি কর। কে রয়েছে? এত রক্ত কোত্থেকে এলো গো? বলেছো রক্ত সাংঘাতিক। আরে গলার কাছটা গর্ত করে বের করে নিয়েছে গো। রক্ত শুষে নিয়েছে একেবারে। এ মানুষের কাজ হতেই পারে না, রক্ত চোষা। এ নিশ্চয়ই রক্ত শোষার কাজ। রক্ত শোষা একদম একদম ঠিক বলে, রক্ত চোষার কাজ এটা। বলো কি গো? কে 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 গেল? ওখানে কে রয়েছে? ওখানে কে গেল? কাকে দেখলো গ্রামের লোকেরা সেই রাতে? জানতে হলে আপনাকে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ অজেয় রায়ের লেখা গল্প রক্তচোষা। এই গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত অজেয় রায় অলৌকিক ও রোমাঞ্চ সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে রক্তচোষা। গ্রীষ্মের ছুটি শেষ হতে আর বেশি দিন বাকি নেই। কলেজ খুললেই আবার ক্লাস পরীক্ষা সব পরপর শুরু হয়ে যাবে। কাজেই ছুটি শেষ হবার আগে কয়েকদিন হাতে থাকতেই আমি আর সুনন্দ বেড়াতে গেলাম ঘাটশিলায়। সুনন্দর মামার একটা বাড়ি আছে ঘাটশিলায়। কেউ বড় যায়টায় না, বন্ধই থাকে 12 মাস। একজন মালি সেই বাড়ি আগলায়। সুতরাং ইচ্ছে ছিল নির্বিঘ্নে আড্ডা মারবো আর বেড়াবো। কলকাতার ভিড় আর হট্টগোল ছেড়ে এমন খোলামেলা প্রকৃতি রাজ্যে এসে আমাদের মন উড়তে লাগলো। ঘাটশিলা শহরটা বেশ তকতকে পরিষ্কার, বাড়িঘর লোকজনের ঘেঁষাঘেঁষি নেই। শহরের বাইরে চারপাশে ধুধু পাথুরে মাঠ, কোথাও শালবন, একধারে পরপর কতগুলো জঙ্গলে ঢাকা ছোট ছোট পাহাড়। শহরের পাশ দিয়ে গেছে সুবর্ণরেখা নদী। চওড়া নদী খাতের ভিতর প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাঁইয়ের ফাঁকে হু হু করে জল ছুটে চলেছে। সুবর্ণরেখা ছাড়াও কয়েকটি ছোট ছোট পাহাড়ি নদী আছে ধারে কাছে। সুনন্দর মামার বাড়িটা শহরের প্রায় বাইরে একটু নির্জন অংশে। ধলভূমগড় যাবার পিচ বাঁধানো চওড়া রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। এই পথ শহর ছাড়িয়ে প্রান্তর ভেদ করে শালবনের গা ছুঁয়ে দূর দিগন্তে গিয়ে মিশেছে। তখন একটু একটু বর্ষা নেমেছে, গরম কমেছে, তবে দিনের বেলা চড়া রোদ ওঠে। কিন্তু আমাদের পরোয়া নেই। দুটো সাইকেল জোগাড় করে দিনের বেলাটা টোটো করে ঘুরে বেড়াই। রাতে বিছানায় শুয়ে শুনতে পাই হায়নার খ্যাক খ্যাক হাসি। মালির বউ লক্ষ্মী রান্না করে দেয়। ভাত ডাল তরকারি সে মোটামুটি রাঁধে, কিন্তু মাছ মাংস নিজেরাই বানাই। ভোরবেলা প্রায় হাজির হয় বুধন মাঝি। কোনোদিন সে আনে তাজা ফলমূল, মাছ মুরগি বা ডিম, কোনোদিন আবার মধু, কখনো বা কলসি ভরা টাটকা খেজুর রস। বুধন মাঝি সাঁওতাল, মাঝবয়সী। আমাদের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। ও থাকে মাইল 3-4 দূরে একটা গ্রামে। গ্রামের নাম মহুয়াডাঙ্গা। বুধন ঘাটশিলার বাজারে জিনিস বিক্রি করতে যায়। পথে আমাদের বাড়িতে বসে প্রায় খানিক গল্প করে নেয়। লোকটি চায়ের ভক্ত। চায়ের সময় এলে আমরা ওকে চা অফার করি। বুধন লাজুক লাজুক মুখে চোখ বুজে চায়ের কাপে চুমুক দেয়। মোটামুটি একই ছাদে কাটছিল দিনগুলো। হঠাৎ ঘটনার মোড় গেল ঘুরে। একদিন ভোরবেলা বুধন এলো। কয়েকটা ডিম এনেছে সেদিন বিক্রি করতে। লক্ষ্য করলাম তার মুখটা ভারী বিষণ্ণ। সুনন্দ ঠাট্টা করে বলল, কি বুধন, মুখ বেজার কেন? বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? বুধন মুখে কিছু না বলে শুধু মাথা নাড়ল। তারপর কেমন যেন ঝিম মেরে বসে রইল। বুঝলাম
ব্যাপার কিছু গুরুতর, হয়তো ওর বাড়িতে কারো অসুখ বিসুখ করেছে। আমি সহানুভূতি দেখিয়ে বলি, বুধন, কি হলো, কি হয়েছে বলো। বাবু, আমার ভাইটারে মেরে ফেলবে, ঠিক মেরে ফেলবে। সে কি, তোমার ভাই মানে সেই যে ছোট ভাইয়ের কথা বলেছিলে তাকে? কিন্তু কিন্তু তাকে কে মারবে, কেন মারবে? রক্তচোষা মারবে বাবু, রক্তচোষা। রক্তচোষা? সেটা কি? আমাদের মহুয়া ডাঙায় রক্তচোষার উৎপাত শুরু হয়েছে বাবু। রাতের বেলা ঘুরে বেড়ায় আর মানুষের রক্ত চুষে খায়। তোমরা কেউ নিজের চোখে দেখেছো তাকে? সে যে বুনো বাবু, আমার ভাই। কি কি মানেটা কি? তুই কি বলছিস, তুই জানিস? 4 দিন আগে মহুয়া ডাঙায় আমাদের গাঁয়ে একটা উৎসব ছিল বাবু। রাত করে সবাই লাচ গান করছে, তারপর যে যেখানে পারে শুয়ে পড়ছে। হঠাৎ একটা চিৎকার শুনে অনেকে ছুটে যায়। গিয়ে সবাই দেখে বোকা মাঝির বউ জাম ফুল চেঁচাচ্ছে। কোলে তার 4 বছরের বিটা ছেলে। সবাই দেখলো বাচ্চাটার গলার পাশ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। গলার ওই জায়গাটায় একটা গর্ত মতো হয়ে ভেতরের মাংস দেখা যাচ্ছে। এক চিলতে চামড়া যেন গোল করে কেটে নেওয়া হয়েছে। তার তলায় মাংসের মধ্যে ছোট্ট গর্তের মতো ফুটা, আর সেখান দিয়ে সমানে রক্ত বেরিয়ে আসছে। তা ওই বউটাকে কেউ জিজ্ঞাসা করেনি যে কি হয়েছে? হ্যাঁ বাবু, করেছিল তো, তাকে জিজ্ঞেস করছিল। তারপর? আমারে কি সর্বনাশ হলো গো। কিন্তু গলায় তো একটা গর্ত হয়ে আছে, আমারে কি মনে হচ্ছে কিছুর কামড়েছে। কিসের কামড়? দেখে তো মনে হচ্ছে ইঁদুর বা সুসো কামড়েছে। এই না হে না, এই মনে হচ্ছে সাপে কামড়েছে। না 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 না, সাপ টাপ নয়। দেখি দেখি, জায়গাটা একটু দেখতে দাও দেখি, ভালো করে দেখি। কি গো, কিছু বুঝলে? না হে, কিছুই তো ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, একটা কাজ করো দেখি, ন্যাকড়া পোড়া চাপা দিয়ে রক্ত বন্ধ করতে হবে আগে। আরে আগে রক্ত পড়াটা বন্ধ তো করো। অভিজ্ঞ লোকেরা কাটা জায়গা পরীক্ষা করে সবাই মিলে পরামর্শ করে যখন কিসে কামড়েছে কেউ বুঝতে পারল না, তখন আগে ন্যাকড়া পোড়া দিয়ে রক্ত বন্ধ করা হলো। তবে বাবু, জাম ফুল সেদিন আর একটা খবর দিছিল। কি কি বলেছিল? সে নাকি ছেলের কান্নায় ঘুম ভেঙেই দেখে বুনো সামনে দিয়ে হন হন করে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ? তবে সেদিন কেউ বুনোকে নিয়ে মাথা ঘামায়নি ঠিকই, বুনো সম্বন্ধে গাঁয়ের লোকের মনে সন্দেহ জাগলো আরো 2 দিন পরে, অর্থাৎ গত পরশু রাতে। কি করে? ডেঙ্গা মাঝি বুনোর প্রতিবেশী বাবু। ডেঙ্গা ঘুমিয়েছিল তার খড়ের চালার নিচে খাটিয়া পেতে। এক সময় ঘুম ভেঙে ঘাড়ে হাত দিয়ে বোঝে চটচটে কি যেন একটা লেগে আছে। দেশলাই জেলে দেখে রক্ত বেরোচ্ছে, গায়েও শুকনো রক্ত লেগেছিল ওর। আর সেই একই রকম গর্ত গোলারে এক পাশে। রক্ত যেন থামতেই চাই না। তারপর? তারপর গায়ের লোক আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারল নাই। কোনো চেনা জীবজন্তু দাঁত বা নখের দাগ যখন লয়, তখন তাদের ধারণা হয়েছে এর নিশ্চয় কোনো পিশাচ বা দানর কীর্তি। সে ঘুমন্ত মানুষের দেহে ফুটো করে রক্ত চুষে নিচ্ছে। কিন্তু এমন কাজ তোমার ভাই করতে পারে সেটা মনে হলো কেন গ্রামের লোকের? শুধু সেদিন ওই জামফুল দেখেছিল বলেই? আচ্ছা আচ্ছা, কে করতে পারে এই কাজ? বুনোকে সন্দেহ করার একটা কারণ আছে বাবু, আর সেই কারণেই সবার নজর বুনোর উপরে পড়েছে। কি কারণ? একটু একটু করে বুধনের কাছ থেকে আমি আর সুনন্দ সমস্ত ঘটনাটা উদ্ধার করলাম। এক আশ্চর্য অবিশ্বাস্য কাহিনী।
মানুষের রক্তলোভী কোনো নিশাচর প্রাণী এ ঘটনা ঘটাচ্ছে ঠিকই, তবে গ্রামের লোক যে কেন বুধনের ভাই বুনোকেই সেই রক্তচোষা বলে সন্দেহ করছে, তার কারণটাও এরপর বুধনের কাছেই শুনলাম। বুনো ছোটবেলা থেকেই নামে যেমন বুনো, স্বভাবেও তেমনই বুনো ছিল। ছোট থেকেই বুনো বাউন্ডুলে, একরোখা দুর্ধর্ষ প্রকৃতির। অনেকবার বাড়ি ছেড়ে চলেও গিয়েছিল। মাসের পর মাস পাহাড়ে জঙ্গলে ঘুরেছে। কাজকর্ম, চাষবাস এসবে একটুও মন নেই ওর। শুধু যত অদ্ভুত বিদ্যে শেখার ঝোঁক রয়েছে মনের মধ্যে। ওঝাদের কাছে সাকরেদি করে মন্ত্র, তন্ত্র, তুকতাকও শিখেছে অনেক। অত্যন্ত বদরাগী। কারোর সঙ্গে ওর সদ্ভাব নেই। বুধনের সঙ্গেও তেমন কথাবার্তা বলে না। ডেঙ্গা মাঝির সঙ্গে বুনোর কদিন আগে ঝগড়া হয়েছিল। দুজনের বাড়ির সীমানায় একটা কলা গাছের দখল নিয়ে ডেঙ্গাকে শাসিয়েছিল বুনো। ডেঙ্গা বলেছিল যখন তার বউ ডেঙ্গার ঘাড়ের রক্ত বন্ধ করতে ব্যস্ত, তখন সে দেখেছে তার উঠোনে বুনো দাঁড়িয়ে। তার বাড়িতে এত রাতে বুনো কি করতে এসেছিল? গ্রামের লোক এরপরই আতঙ্কে দিশাহারা হয়ে পড়ে একেবারে। তাদের মতে রাতের বেলা বুনো নিশ্চয়ই দানও হয়ে মানুষের রক্ত চুষে খায়। গ্রামের মোড়ল বুনোকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিল। কিরে বুনো, সবাই যে বলছে তুই নাকি রাতের বেলা রক্ত চুষে খেয়ে বেড়াস, সত্যি? কি বলছে? আমি রক্ত চোষা? সব মিচি মিচি আমার পিছনে লাগছে। আমি এ ব্যাপারে কিছু জানি না। না, আমার কোনো হাত নেই এ ব্যাপারে। আমি শুধু ডেঙ্গার চিৎকার শুনে দেখতে গিয়েছিলাম ব্যাপারটা কি, বাস। আর কিছু জানি না আমি। কিন্তু গাঁয়ের লোকের বিশ্বাস হয়নি বাবু বুনোর কথা। সবাই ফুসফাস গুজগাজ করতে লাগলো যে বুনোই দায়ী, এ কাজ বুনোরই করা। মুয়া ডাঙ্গার সব মানুষগুলাকে সে এবার একে একে মেরে ফেলবে। ও আর মানুষ নাই, দানো হয়ে গেছে। কেউ ওকে তাড়িয়ে দিতে চায় গাঁ থেকে, তো কেউ পিটিয়ে মেরে ফেলতে চায় বাবু। আরে এমনটা আদৌ সম্ভব নাকি? সত্যি বুনো এরকম কাজ করতে পারে নাকি? এই তোমার কি মনে হয়? আমি আড়ালে জিজ্ঞেস করেছিলাম ওকে। বুনো বলেছে আমি করিনি। ওকে দেখে মনে হলো বাবু ও বোধহয় মিছা কথা বলছেনি। বুধন, বুধন, তোর ভাইকে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে বল। একবার যখন সন্দেহ ঢুকেছে মাথায়, বারবার এরকম হলে হয়তো মরিয়া হয়ে গ্রামের লোক বুনোকে খুন করে বসবে। বলেছিলাম তাই। বুনো যাবে গলাই। কেন? ওই মেয়েটার জন্যে। মেয়ে? কোন মেয়ে? বুনো বিয়ে করছিল, বউ মরে গেছে, কিন্তু 5 বছরের একটা মেয়ে আছে ওর। মেয়েটা পঙ্গু। বছর 1.5 আগে পড়ে গিয়ে ডান পায়ে চোট লাগে। তারপর থেকে আস্তে আস্তে পাটা কেমন শুকিয়ে সরু হয়ে যাচ্ছে, পায়ে জোর লাই। প্রায় সব সময় শুয়ে থাকে, বসে বসে হাত ভর দিয়ে হিজড়ে হিজড়ে কোনো রকমে একটু আধটু নড়াচড়া করে। ওকে লাইয়ে খাইয়ে দিতে হয় বাবু। এক বুড়ি আছে তার দেখাশোনা করে। বুনোর মেয়ে? হ্যাঁ বাবু, মেয়ের উপর বুনোর প্রচন্ড টান। মেয়ের জন্যই আজকাল বাড়ি ছেড়ে দূরে যায় না ও। দুনিয়ায় একমাত্র ওই মেয়েটাকে ও ভালোবাসে। গাঁ ছেড়ে চলে গেলে ওর মেয়েকে যদি গাঁয়ের লোকে মেরে ফেলে, সেই ভয়ে ও কোথাও যেতে চায় না। এমনকি এ ব্যাপারে আমাকেও বিশ্বাস করে না বুনো। আবার মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও যেতে পারবে না। বাইরে কোথাও গেলে ওই খোঁড়া মেয়েকে কার কাছে রেখে সারাদিন মজুরি কাটতে যাবে? কে যদুলা লিবে ওর মেয়ের? তাই বুনো জেদ ধরছে গ্রামেই থাকবে, তাতে ওর যা হয় হোক। আমি ও সুনন্দ এবার মাথা ঘামাতে শুরু করলাম। ঠিক করলাম, বুনো যতই একগুঁয়ে বা রাগী হোক, স্রেফ সন্দেহের শিকার হয়ে তাকে মারা পড়তে দেওয়া যায় না। ওই অসহায় মেয়েটার ভাগ্যে সত্যি তো তখন কি ঘটবে? এই কাজ কার, সেটা এবার বের করতেই হবে।
এ কাজ কি কোনো মানুষ পিশাচে, না কোনো জন্তু জানোয়ারে? গ্রামের অন্য কোনো শয়তান কি এই কীর্তি করে বুনোর ঘাড়ে দোষ চাপাচ্ছে? কেউ তো স্বচক্ষে দেখেনি বুনোকে রক্তপান করতে। এখন বুনোকে, তার মেয়েকে বাঁচাই কি করে? দুই বন্ধু প্রাণপণে বুদ্ধি হাতড়াতে থাকি। সুনন্দকে বললাম, এই পুলিশে খবর দিলে কেমন হয়? কোনো লাভ নেই, গ্রামের ঘরোয়া ব্যাপারে পুলিশ নাক গলাবে না। আহা, তবু চেষ্টা তো করি। যদি যায় পুলিশ, তাহলে একটু ভয় দেখিয়ে আসে। তাহলে চট করে বুনোর ক্ষতি করতে অন্যেরা সাহস পাবে না, আর হয়তো এই রক্তচোষার ব্যাপারটা থেমে যেতে পারে। যাবে না, যাবে না, পুলিশ যাবে না। স্রেফ গুজব শুনে 3-4 মাইল পথ ঠেঙিয়ে যেতে রাজি হবে না, উল্টে আমাদের নিয়ে ঠাট্টা করবে। তাহলে পুলিশ যেতে চাইবে যদি খুন খারাপি কিছু একটা হয়, তারপর তখন গিয়ে কি লাভটা হবে বলতো, ঘোড়ার ডিম? তিনজনে চুপচাপ বসে বুনোকে বাঁচানোর একটা উপায় বের করার জন্য আপ্রাণ মাথা ঘামাচ্ছি। কিন্তু বুনোকে বাঁচাবার কোনো উপায় আমাদের মাথায় আসছে না। হঠাৎ সুনন্দ বলে উঠল, দেখ, পুলিশ না যাক, আমরা যাব, মাঝে মাঝে ঘুরে আসবো ওই গ্রামে, বুনোর খোঁজ খবর করব, ঠিক আছে? আর তাহলে গ্রামের লোক কিন্তু সাবধানও হয়ে যাবে। কিন্তু কিছু একটা ছুতো চাই, বুঝলি? কিছু তো? মুরগির খোঁজে যাওয়া যেতে পারে। বুধন বুনোর মুরগি আছে? ও আছে। তাহলে আমরা দুজনে কালকে মুরগি কিনতে যাব বুনোর কাছে। এই বুধন, ওকে কিন্তু বলে রাখিস, আবার আমাদের যেন হাঁকিয়ে না দেয়, দেখিস? ওর ভালোর জন্যই কিন্তু যাচ্ছি। বাইরের লোক বারবার বুনোর কাছে বুনোর খোঁজে আসছে দেখলে কেউ ওকে মারবার সাহস পাবে না, কারণ জানে যে বুনোর কিছু ঘটলে আমাদের তা নজরে পড়বে, এবং ঘটনাটা অস্বাভাবিক মনে হলে পুলিশের কাছে খবরও যাবে। হ্যাঁ, আচ্ছা বাবু, সেই ভালো। আমাদের যুক্তি বুধনের পছন্দ হলো। সে খুশি মনে বিদায় নিল। সুনন্দ মহা উত্তেজিত। এক রহস্যময় রোমাঞ্চের গন্ধ পেয়ে সে উৎসাহে টকবক করতে লাগলো। আমার মনেও লাগলো তার ছোঁয়া। আর তার ফল হলো বিচিত্র এক অভিজ্ঞতা। দুপুরবেলা আমি ও সুনন্দ সাইকেলে চেপে মহুয়াডাঙ্গা গ্রামের দিকে চললাম। আমাদের বাড়ি থেকে শহর ছাড়িয়ে মাইলখানে গিয়ে ধলভূমগড় যাওয়ার বড় রাস্তা থেকে ডান পাশে এক সরু মেঠো রাস্তা বেরিয়ে গেছে। ওই রাস্তাটাই মাইল 2 দূরে মহুয়াডাঙ্গায় শেষ হয়। পথের দুপাশে প্রান্তরে বড় বড় পাথর পড়ে আছে। মাঠে গাছপালা খুব কম, মাঝে মাঝে কয়েকটা শুধু খেজুর তাল বা বাবলা গাছ। আর এক নিঃসঙ্গ প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। দূর থেকে মহুয়াডাঙ্গা গ্রাম দেখা যায়। গ্রামে অবশ্য বেশ গাছপালা রয়েছে, একটা পুকুর রয়েছে। এমন অসময়ে 2 শহুরে যুবকের আবির্ভাবে গ্রামের লোক অবাক হয়ে গেল। বলছি, বুনো মাঝির বাড়ি কোনটা? পথে একজনকে বুনোর বাড়ি কোথায় জিজ্ঞেস করতেই সে দেখিয়ে দিল আঙুল বাড়িয়ে। আচ্ছা। কিন্তু তার চোখের অদ্ভুত চাউনিটা আমাদের নজর এড়ালো না। গ্রামে ঢোকার মুখেই বুনোর বাড়ি। একখানা মাত্র ছোট্ট মাটির ঘর, তাতে খড়ের চাল, তকতকে এক ফালি উঠোন। একটা প্রকাণ্ড শুয়োর বাড়ির সামনে মাটিতে গড়াচ্ছে, তার গায়ের উপর 4-5টা ছানা। ঘরের বাইরে তেঁতুল গাছের ছায়ায় দড়ির খাটিয়াতে বুনো বসেছিল, পাশে তার মেয়ে শুয়ে। সাইকেলটাকে একটা গাছে ঠেস দিয়ে রেখে আমরা তার কাছে এগিয়ে যেতেই বুনো উঠে দাঁড়ালো। শুয়োরটা ঘুঁত ঘুঁত করে পালালো, পিছনে পিছনে ছুটল তার বাচ্চারা। বুনোর প্রথম দর্শনেই ছ্যাঁত করে উঠল বুকটা। কেমন একটা দুশ্মনের মতো চেহারা যেন, রীতিমতো লম্বা, গিট পাকানো দেহ, মুখে অজস্র ভাঁজ, কাঁধ অবধি কালো কুচকুচে বাবরি চুল,
ছোট ছোট চোখ দুটো করমচার মতো লালচে। সে ঘাড় কাত করে এক দৃষ্টি তাকিয়ে রইল আমাদের দিকে। আমি বললাম, তোমার নাম বুনো? হ্যাঁ, আমাদের বুধন, ওই বুধন পাঠিয়েছে। আমরা মুরগি কিনতে এসেছি। মুরগি মাঠে চড়ছে, এখন ধরা যাবে না। আচ্ছা। বুনোর কণ্ঠস্বর ফ্যাসফ্যাসে। ওর ভাবভঙ্গি দেখে বুঝলাম আমাদের আগমনে ও মোটেই খুশি হয়নি। নেহাদ যেন ঠেকায় পড়ে আমাদের উপস্থিতি সহ্য করছে। ওর দাঁতগুলো বড় বড়, চওড়া হাঁ। দেখলেই মনে হয় লোকটা রাগী, বেপরোয়া। আমি বেশ চটলাম মনে মনে। এমন খুনি চেহারার বেয়াদব লোকটার নিরাপত্তা নিয়ে ব্যস্ত হতে ভারী দায় পড়েছে আমাদের। ধুর, ফিরে যাই। ওর বরাতে যা হবার হোক, আমাদের বইই গেছে। কষ্ট করে এলাম এত দূর, এই ঢের। সত্যি কথা বলতে কি, লোকটাকে দেখে আমার মন বলছিল এর দ্বারা যে কোনো ভয়ঙ্কর কাজ সম্ভব। হয়তো গ্রামের লোকের ধারণা ঠিকই, বুধন তার ভাই সম্পর্কে দুর্বল, তাই অন্যদের কথা মানতে চাইছে না। সুনন্দ কিন্তু বুনোর ব্যবহারে দমল না। দিব্যি খোশ মেজাজে বলল, বেশ তো বেশ, আমরা আবার পরশুদিন আসবো, কেমন? একটা মুরগি ধরে রাখিস। এই বুনো, একটু জল খাওয়া না, খুব তেষ্টা পেয়েছে রে। বুনো নিঃশব্দে ঘরের ভিতরে ঢুকে গেল। আমাদের দৃষ্টি পড়ল খাটিয়ায় শোয়া ছোট্ট মেয়েটির দিকে। আহা, মেয়েটার মুখখানা কি মিষ্টি! করুণ চোখে অবাক হয়ে দেখছে আমাদের। মেয়েটার একটা পা সরু, অক্ষম, শরীরও খুব রোগা। বড় মায়া হলো দেখে। এমন সময় সুনন্দ চাপা স্বরে বলল, অসিত, এই অসিত, ওই দেখ, অনেকে আমাদের লক্ষ্য করছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ। কথাটা ঠিক। আড়াল আবডাল থেকে অনেক মেয়ে পুরুষ উঁকি ঝুঁকি মারছিল। তাদের চোখে কৌতূহল। বুনো জল নিয়ে এলো ঝকঝকে পিতলের ঘটিতে। খেলাম জল। যাবার সময় সুনন্দ চেঁচিয়ে বলল, বুনো, আমরা আবার পরশুদিন আসবো, কেমন? পরশুদিন, হ্যাঁ? আজ আসি, হ্যাঁ। প্রান্তরের মধ্যে দিয়ে ফিরে চলেছি। গ্রাম ছাড়িয়ে খানিক গিয়ে একটা দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। আসার সময় মহুয়াডাঙ্গা থেকে প্রায় মাইল খানেক দূরে মাঠের মধ্যে প্রকাণ্ড একটা বটগাছ দেখেছিলাম। সেই গাছের নিচে এখন একজন লোক দাঁড়িয়ে আছে, দীর্ঘ আকৃতি, পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। চোখে দূরবীন লাগিয়ে গাছের ডালে না জানি কি দেখছে। সুনন্দ বলল, অসিত, এই অসিত, ওই দেখ, প্রতাপ রুদ্র। ওই যে ঝাউ বাংলো আছে না, ওই ঝাউ বাংলোতে থাকেন। আমাদের পাড়ার একেবারে শেষ বাড়িটা হলো ঝাউ বাংলো। এই নাম স্থানীয় লোকেদের দেওয়া। ঝাউ বাংলো অন্য বাড়িগুলোর থেকে বেশ খানিক তফাতে। বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি, উঁচু পাঁচিলে ঘেরা, ভিতরে প্রচুর গাছপালা। মস্ত লোহার ফটক থেকে বসতবাড়ি অবধি কাঁকড় ফেলা চওড়া রাস্তা। তার দুধারে আছে দুসারি ঝাউ গাছ। বোধহয় এই জন্যই ঝাউ বাংলো নামের উৎপত্তি। ও বাড়ির বাসিন্দাদের চিনি না, শুধু জেনেছি প্রতাপ রুদ্র ওই বাড়ির মালিক। ঘাটশিলার স্থানীয় কাউকে বা কোনো চেঞ্জারকে ঝাউ বাংলোয় কখনো বেড়াতে যেতে দেখিনি। প্রতাপবাবুকে কয়েকবার মাত্র দেখেছি। খুব ভোরে কালো রঙের থ্যাবড়া মুখো বিশাল এক কুকুর নিয়ে মাঠে বেড়াতে। ভদ্রলোকের নিজের চেহারাও চোখে পড়ার মতো। 6 ফুটের ওপর খাড়া শরীর, দোহাড়া শক্ত গড়ন, রোদে পোড়া ফর্সা রং, আর মাংসহীন লম্বাটে মুখ, চাপা পাতলা ঠোঁট,
টিয়া পাখির মতো বাঁকানো নাকের নিচে পাকানো গোঁপ আর চিবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় কাঁচা পাকা ঘন চুল, পরনে থাকে হাঁটু অবধি ঝুলের পাঞ্জাবি ও পায়জামা। তার গম্ভীর ধরন দেখলে নিজে থেকে আলাপ করার উৎসাহ জাগে না। শুনেছি ভদ্রলোক 2 বছর হলো বাড়িখানা কিনে এখানে বাস করছেন, তবে ঘাটশিলায় প্রায় থাকেনি না। ওই বাড়িটা আগে ছিল এক জমিদারের সম্পত্তি। আরও শুনেছি বাড়িটায় নাকি একটা ছোটখাটো চিড়িয়াখানা আছে, কারণ প্রতাপ রুদ্রের পশু পাখির বেজায় শখ। অনেক বিচিত্র জীবজন্তুর ডাক ভেসে আসে বাড়ির ভেতর থেকে, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না ভেতরে। প্রতাপ রুদ্র সম্পর্কে আমাদের কৌতূহল ছিল যথেষ্ট, কিন্তু মেয়েটা আবার সুযোগ পায়নি কখনো। সুনন্দকে জিজ্ঞেস করলাম, এই এখানে কি করছে বলতো ভদ্রলোক? মনে হয় বার্ড ওয়াচার, বুঝলি, পাখি দেখছে। দেখ, যাদের এই নেশা থাকে এরা যেখানে সেখানে ঘুরে বেড়ায় পাখির খোঁজে। ভদ্রলোক শুনেছি নানা রকম জীবজন্তু পোষেন। পোষান তো। আমার না ওর সঙ্গে আলাপ করার ইচ্ছে আছে, জানিস, ভীষণ ইন্টারেস্টিং লোক। কথা বলতে বলতে আমরা সাইকেলে পাশাপাশি চলছি দুজন। প্রতাপ রুদ্র একবার ঘাড় ফিরিয়ে দেখলেন আমাদের, তারপর আবার দূরবীনে চোখ লাগালেন। বললাম, হ্যাঁ রে সুনন্দ, বুনো লোকটাকে কেমন লাগলো? নিরীহ, মানে সত্যি নির্দোষ মনে হয় কি? দেখ, নিরীহ মোটেই নয়, তবে দোষী না নির্দোষ সেটা এখনই বলা শক্ত। চল। অর্থাৎ বুনোর হাবে ভাবে সুনন্দরও ধোঁকা লেগেছে। বিকেলে খরস্রোতা নদী ধরে অনেক দূর বেড়াতে গেলাম দুজনে। ধলভূমগড়ের রাস্তা আড়াআড়িভাবে কেটে খরস্রোতা বয়ে চলেছে। রাস্তা গেছে নদীর ওপর সাঁকো দিয়ে। ক্ষীণকায় নদীর টলটলে জলে বড়জোর হাঁটু ডোবে। স্ফটিক স্বচ্ছ জলের তলায় নুড়ি পাথর, বালি, ঝিনুক এসব পরিষ্কার দেখা যায়। কখনো নদীর পারে পারে, কখনো বা ঠান্ডা জলের স্রোতে পা ডুবিয়ে অনেকটা হাঁটলাম। ফিরতে সন্ধে হয়ে গেল। সাঁকোর কাছাকাছি পৌঁছেছি, একটা লোক দ্রুত পায়ে সাঁকো পেরিয়ে চলে গেল। প্রতাপ রুদ্র। আমাদের তিনি দেখতে পেলেন না। আমরা লক্ষ্য করলাম প্রতাপবাবু কিছুটা এগিয়ে ধলভূমগড়ের রাস্তা ছেড়ে মাঠে নামলেন। ওটাই তো মহুয়াডাঙ্গা গ্রামে যাবার পথ। সরোঝোপের আড়াল থেকে দেখলাম সেই দীর্ঘকায় রিজু দেহ ক্রমে ছোট হয়ে যাচ্ছে, কখনো বা উঁচু ঢিবির আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। আলো কমে আসায় তাকে বেশি দূর অবধি নজর করতে পারলাম না। সুনন্দ প্রথমে কথা বলল। কি ব্যাপার বলতো, এই সময় ওইদিকে ভদ্রলোক চললেন কোথায়? হয়তো নিশাচর পাখির খোঁজে যাচ্ছে, কিংবা সাঁওতাল গ্রামে হাড়িয়া খাওয়ার অভ্যেস আছে। হতে পারে। সাঁকোর রেলিংয়ে আমরা আরো ঘন্টাখানেক বসে রইলাম। একটার পর একটা গান গাইলাম হেঁড়ে গলায়। শেষে গলা ধরে যেতে চায়ের তাগিদে উঠলাম। প্রতাপ রুদ্র কিন্তু তখনও ফিরলেন না। পরদিন ভোরে বুধন এলো। বুধন জানালো গতরাতে আবার রক্তচোষার আবির্ভাব ঘটেছিল মহুয়াডাঙ্গায়। এবার সে হানা দিয়েছে ঘরের মধ্যে। শিকার এক যুবক। শেষ রাতে ঘুম ভেঙে দেখে বাঁ পায়ের বুড়ো আঙুলে অবিকল ওই রকম ক্ষত, তা থেকে রক্ত ঝরছে। সুনন্দ জিজ্ঞাসা করে, বুধন, ঘরের দরজা কি খোলা ছিল? না। আর জানলা? একটা জানলা খোলা ছিল বটে। এই বুনোকে কেউ দেখেছে নাকি কাছে পিঠে? তবে ডেঙ্গা বলছে বুনো কাল রাত অবধি জেগে বসছিল ওর উঠানে। গায়ের লোকে ওকে সন্দেহ করছে। কথাটা বলে বুধন বুকের মধ্যে মুখ গুঁজে বসে রইল। বেচারা ভাইয়ের বিপদের আশঙ্কায় বড় মুষড়ে পড়েছে। সুনন্দ বুধনকে জিজ্ঞেস করল, আচ্ছা, ওই যে ঝাউ বাংলো, তুই ওর মালিককে চিনিস? হ্যাঁ চিনি,
লম্বা পাড়া মানুষ কুকুর নিয়ে ঘোরে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, ওই বাবু কাল রাতে তোদের গ্রামে গিয়েছিল? কই না তো। উনি মহুয়াডাঙ্গায় গিয়েছেন কখনো? ও গেছে অনেকবার। কি করতে যায় রে? চোখের নল লাগিয়ে পাখি দেখে বটে। আচ্ছা, উনি এই রক্তচোষার ব্যাপারে কিছু জানেন নাকি? তা তো জানি না বাবু, তবে একদিন দূর থেকে দেখছি ডেঙ্গা মাঝির সাথে কি সবলি কেমন কথা বলছিল। ঠিক আছে, তুই আজকে যা, সাবধানে থাকিস। হ্যাঁ আচ্ছা বাবু। হ্যাঁ। বুধন চলে যেতে সুনন্দ বলল, অসিত, প্রতাপরুদ্র কাল রাতে মহুয়াডাঙ্গার দিকে গিয়েছিলেন, কিন্তু গ্রামে ঢোকেননি। তাহলে কোথায় গিয়েছিলেন? ভারী আশ্চর্য তো। হয়তো মাঠে মাঠে পায়চারি করেছেন। লোকটা কিন্তু বেশ রহস্যময়। চ একটু বেরিয়ে আসি। তখনও রোদের তেজ বাড়েনি। দুজনে বেড়াতে বের হলাম। ঝাউবাংলোর সামনে দেখি প্রতাপরুদ্র প্রাতঃভ্রমণ সেরে ফিরছেন। হাতে চেনে বাঁধা সেই বিরাট কুকুর। সুনন্দ সোজা এগিয়ে গেল ভদ্রলোকের দিকে। অমনি বাঘের মতো কুকুরটা গড়গড় করে উঠে চেনে টান দিল। থমকে দাঁড়ালো সুনন্দ। তারপর প্রতাপরুদ্রকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমরা এখানে বেড়াতে এসেছি। আসলে আপনাকে প্রায়ই দেখি। এটা এটা কি জাতের কুকুর জিজ্ঞাসা করব ভাবি, আর করাই হয় না। প্রতাপরুদ্র স্থির চোখে কয়েক মুহূর্ত সুনন্দর দিকে তাকিয়ে থাকলেন। কি তীক্ষ্ণ দৃষ্টি, আবার একটু কৌতুকের আভাস রয়েছে যেন। সুনন্দর অবস্থা দেখে মজা পেয়েছেন। সুনন্দ কাঠের মতো দাঁড়িয়ে বারবার আর চোখে কুকুরটাকে দেখছে। ভরাট কণ্ঠস্বরে প্রতাপরুদ্র জিজ্ঞাসা করলেন সুনন্দকে, আপনি কুকুর ভালোবাসেন? আগে আগে হ্যাঁ। এটা ম্যাস্টিফ। ওহ, দারুণ কুকুর। আচ্ছা, আপনি তো অনেক জন্তু জানোয়ার পুষেছেন, দেখাবেন আমাদের? সুনন্দ আলাপ জমাবার চেষ্টা করলেও প্রতাপরুদ্রের মুখে কিন্তু বিন্দু মাত্র আগ্রহ দেখা গেল না। আমাদের আরেক প্রস্থ আপাদমস্তক দেখে তারপর বললেন, দেখাতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? মাত্র একবার দেখাবো এবং আর কাউকে জুটিয়ে আনা চলবে না কিন্তু। ও আচ্ছা, লোকজন এলে আমার কাজের খুব অসুবিধে হয়। বেশ বেশ, তাই হবে। চল অসিত, চল। প্রতাপবাবু আহ্বান জানালেন। তাঁর সঙ্গে এগোতেই নেপালি দারোয়ান গেট খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। একজন পরিচারক এসে নীরবে প্রতাপবাবুর কাছ থেকে কুকুরটাকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। পরিচারকটি এদেশীয় নয়, দারুণ গুন্ডামার্কা জোয়ান। কাঁকড় বিছানো পথ ধরে চলতে চলতে রুদ্র জেনে নিলেন আমাদের পরিচয়। প্রতাপবাবু একটু ঠাট্টার সুরে বললেন, আমাদের কালেকশনে কিন্তু বাঘ সিংহ নেই, সবই ছোট জীবজন্তু। সাধারণত যেসব পশু পাখি কেউ পোষে না, আমি তাদের পোষ মানাবার চেষ্টা করি, ওদের চরিত্রের খুঁটিনাটি স্টাডি করি। আমরা বাগানের ভিতরে চললাম। বাগানের এক জায়গায় পরপর 15-16টা বড় বড় খাঁচা। খাঁচাগুলো তারের জালে ঘেরা, মাথায় খড়ের চাল। কোনোটাতে রয়েছে জন্তু, কোনোটায় পাখি। ঠিক কলকাতার চিড়িয়াখানায় যেমন দেখেছি তেমন করেই জীবজন্তুগুলো রাখা হয়েছে। প্রতাপরুদ্র একটার পর একটা খাঁচার সামনে দাঁড়িয়ে চিনিয়ে দিতে লাগলেন। লোকটির চেহারা ও কথা বলার ভঙ্গিতে জোরালো ব্যক্তিত্বের ছাপ। এক ফাঁকে তিনি বললেন, আমি বয়সে অনেক বড়, আশা করি তুমি বললে আপত্তি নেই। না না, বিন্দুমাত্র নেই। আপত্তির কি আছে? এসো, এই দেখো, একজোড়া ডিঙ্গো, অস্ট্রেলিয়ার বুনো কুকুর। কিছুতেই পোষ মানে না, তবে আমি কিছুটা বাগে আনতে পেরেছি। কথাটা বলতে বলতেই তিনি পকেট থেকে বিস্কুট বের করে খাঁচার ভিতরে ছুঁড়ে দিলেন। এনে অনেকটা আমাদের দেশি কুকুরের মতো চেহারা, মেটে লাল রঙের ডিঙো। দুটো বিস্কুট খেয়ে লেজ নাড়তে লাগলো। তারপর প্রতাপরুদ্র দেখালেন, আর এই হচ্ছে অস্ট্রেলিয়ার কোয়ালা,
ঠিক যেন খুদে ভালুক। এ ভাল্লুক নয়, তবে ভাল্লুক স্তন্যপায়ী, আর এরা মার্সুপিয়ান, অর্থাৎ পেটের তলায় থলিতে বাচ্চা বয়ে বেড়ায়, যেমন ক্যাঙ্গারু। একটা খাঁচার সামনে দাঁড়াতেই কালো সাদা লোমওয়ালা বেঁজি জাতীয় দুটো জন্তু দাঁত খিঁচিয়ে উঠল। রুদ্র বললেন, আর এইগুলো উত্তর আমেরিকার এক ধরনের বেজি, খুব হিংস্র। এরপর একে একে দেখলাম মাদাগাস্কারের লেমুর ও স্লথ, আফ্রিকার বনবিড়াল, দক্ষিণ আমেরিকার ধেড়ে ইঁদুর ইত্যাদি নানা অদ্ভুত জন্তু। তারপর পাখি, কত রকম রং বেরঙের পাখি, বেশিরভাগেরই নাম শুনিনি। কোনোটা ভারী সুন্দর শীষ দিচ্ছে। গাছের ছায়ায় দাঁড়ের উপর সরু চেনে পা বাঁধা এক কাকাতুয়া বসেছিল। তার গায়ের পালক ধবধবে সাদা, মাথায় হলদে ঝুঁটি, কালো বাঁকা ঠোঁট। আমরা কাছে যেতেই চোখ পাকিয়ে তড়বড় করে পরিষ্কার গলায় বলতে লাগলো, গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার, নমস্কার। ও তাক বুঝে মানুষের ভাষা ব্যবহার করতে শিখেছে। রুদ্র হাত নাড়তেই কাকাতুয়া বলে উঠল, বাই বাই, বাই বাই। আচ্ছা মিস্টার রুদ্র, এইসব পশু পাখি আপনি জোগাড় করেন কিভাবে? কিনে আনি নানান দেশ থেকে, দু একটা নিজেও ধরেছি। আমাদের মাথার উপর অদ্ভুত দেখতে একটা ছোট্ট কালো রঙের বাঁদর গাছের ডালে লেজ পাকিয়ে মাথা নিচু করে দোল খাচ্ছিল। তার ভাঁটার মতো চোখ, মস্ত লেজ। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কোন দেশি বাঁদর? বাঁদর নয়, একরকম ভাম, ব্রাজিল থেকে এনেছি, নাম কিংকাজু। এমনি ল্যাজে ঝোলার অভ্যেস একমাত্র সাউথ আমেরিকার প্রাণীদের মধ্যেই দেখা যায়। আমি 2 মাস আগে সাউথ আমেরিকা থেকে ফেরার সময় কতগুলো স্পেসিমেন নিয়ে এসেছিলাম। ও তার মধ্যে এটাই সবচেয়ে ভালো পোষ মেনেছে। আচ্ছা মিস্টার রুদ্র, সেদিন আপনাকে ওই মহুয়াডাঙ্গা গ্রামের কাছে দেখলাম, বাইনাকুলার দিয়ে কি যেন একটা দেখছিলেন। পাখি দেখছিলাম। আপনি কি জানেন যে ওই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে? কি ঘটেছে? এই রাত্রির বেলা বুঝলেন, ঘুমন্ত লোককে কিসে যেন কামড়াচ্ছে। কি কামড়ায়, কখন কামড়ায়, কেউ টের পায় না। ঘুম ভেঙে দেখে যে ক্ষত স্থান থেকে রক্ত পড়ছে। গ্রামের লোক তো খুব ভয় পেয়ে গেছে। কেন? ওদের ধারণা যে অলৌকিক কাণ্ড, মানে কোনো রক্তচোষা পিশাচ বা দানর কীর্তি। ও, সংক্ষেপে উত্তর দিয়ে প্রতাপবাবু বেশ গম্ভীর হয়ে গেলেন। তারপর অন্য কথায় চলে গেলেন, অর্থাৎ এ বিষয়ে তিনি আর আলোচনা করতে চান না। সুনন্দ প্রফুল্লভাবে বলল, তা আপনি বুঝি অনেক দেশ ঘুরেছেন? তা ঘুরেছি। কোথায় কোথায় ঘুরেছেন? ইউরোপের সব জায়গায়, তাছাড়া মিডল ইস্ট, সাউথ আমেরিকা। আমরা কিন্তু একদিন তাহলে গল্প শুনতে আসবো। হ্যাঁ, সরি, এখন হবে না। ও আপাতত কদিন আমি একটু ব্যস্ত আছি। বেশ, তাহলে পরেই হবে। অত্যন্ত ঠান্ডা গলায় কথা কটা বলে প্রতাপবাবু সুনন্দর আগ্রহে পুরো জল ঢেলে দিলেন। প্রতাপবাবুর ব্যবহার শেষ থেকে বেশ রূঢ় মনে হলো। আমাদের বসতেও বললেন না। চিড়িয়াখানা দেখা হয়ে যেতে আবার সোজা গেট অবধি আমাদের এগিয়ে দিলেন। ফেরার সময় জিজ্ঞেস করলাম, এ সুনন্দ, কি বুঝলি? বুঝলাম যে প্রতাপবাবু মহুয়াডাঙ্গার ঘটনা জানেন, কিন্তু অন্যদের কাছে ফাঁস করতে রাজি নন। আর দ্বিতীয়ত উনি এখন ব্যস্ত। চল। পরদিন বাজার থেকে ফিরে এসে সুনন্দ বলল, বুঝলি অসিত, প্রতাপবাবু সম্পর্কে একটু খোঁজ খবর করলাম। লোকটার অতীত সম্বন্ধে কেউ কিছু জানে না। শুধু জানলাম যে উনি একজন প্রাণীতত্ত্ববিদ এবং অনেক দেশে বিদেশে ঘুরেছেন। এখানকার লোকেদের সঙ্গে অবশ্য সামান্যই পরিচয় আছে। তবে বিচিত্র স্বভাব, বুঝলি। এই আগের বছর একদল বেদে এসে এখানে আস্তানা গেড়েছিল ওই মাঠটায়। তারা সাপ খেলা দেখাতো, নাচ গান করতো। তারপর ওই বল না, ওই যে বিক্রি করে ওরা, ওই জড়িবুটি, ওই জড়িবুটির ওষুধ বিক্রি করত।
প্রতাপবাবুর সঙ্গে নাকি তাদের বেশ দহরম মহরম একটা হয়। আবার এই মাস 6 আগে এক তান্ত্রিক সাধু এসে এই শালবনের ভিতর কিছুদিন ছিল, তার কাছেও প্রতাপবাবুকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে কি জানিস তো যে লোকটা পশু পাখির বিষয়ে একজন এক্সপার্ট। কলকাতা চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট একবার ওর সঙ্গে কয়েকটা জন্তু নিয়ে আলোচনা করতে এসেছিলেন আর কি, এইসব। সেদিন সন্ধেতেই দেখলাম প্রতাপবাবু ঝাউ বাংলো থেকে বেরিয়ে খরস্রোতা নদীর দিকে চলে গেলেন, সঙ্গে কুকুরটা নিয়ে। আমরা নদীর ব্রিজে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। রাত হলো, কিন্তু প্রতাপবাবু ফিরলেন না। একটা সময় সুনন্দ উঠল। চল তো একবার মাঠে যাই। হ্যাঁ, প্রতাপরুদ্রর খোঁজে? হুম। সুনন্দ মহুয়াডাঙ্গার পথে পা চালালো। কিছুটা গিয়েই থমকে দাঁড়ালাম দুজন। জনমানবহীন সেই বিশাল আঁধার মাঠের মাঝে দাঁড়িয়ে কেমন গা ছমছম করতে লাগলো। চারদিক নিঝুম, থেকে থেকে কোনো রাত জাগা পাখির ক্ষীণ তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে। মাথার ওপর অগণিত তারা হীরের কুচির মতো ঝিকমিক করছে। আচমকা কতগুলো শিয়াল সমস্বরে চেঁচিয়ে উঠল। প্রান্তরে কোথাও আলোর চিহ্ন দেখতে পেলাম না। খানিক পরে সুনন্দকে ঠেলা মেরে বললাম, এই এই চল 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 ফিরি। সুনন্দ কোনো কথা না বলে নীরবে ফিরে চলল। বুধন এলো 3 দিন পরে। মহুয়াডাঙ্গায় গতকাল আবার সেই রক্তলোভী নিশাচরের উপদ্রব ঘটেছে। এবার আক্রমণ হয়েছে ডেঙা মাঝির ওপর। ডেঙা এবার শুয়েছিল ঘরের ভিতর, পাশে ছিল তার বউ। বউই আবিষ্কার করে ডেঙার গলায় একটা কাটা জায়গা থেকে রক্ত ঝরছে। ডেঙা কিন্তু তখন অঘরে ঘুমোচ্ছে। মেঝে রক্ত পড়ে শুকিয়ে গেছে, বেশ অবসন্ন হয়ে পড়েছে ডেঙা। রক্তপাতের চেয়ে ভয়েই কাতর হয়েছে বেশি। বুধন আরো জানালো যে গায়ের লোকে এবারে একেবারে খেপে উঠছে বাবু। তাদের মতে নিশ্চয় বুনোর প্রতিশোধ। কেন? কারণ ডেঙা ওর নামে মোড়লের কাছে কথা লাগিয়েছিল। গায়ে বুনোকে খুন করার লেগে সলা পরামর্শ চলছে বাবু। আমি শুনছি, নিজের কানে শুনছি। বুনোর আর নিস্তার নাই বাবু। তুই শান্ত হ, শান্ত হ। আচ্ছা, ঝাউ বাংলোর বাবু মহুয়াডাঙ্গায় গিয়েছিল নাকি এর মধ্যে? হ্যাঁ গিয়েছিল, তবে গায়ে ঢুকে নেই। মাঠে ঘুরছিল পাখি দেখার জন্যে। পাখি ধরার ফাঁদ পাচ্ছিল গাছে। রাতের বেলা গ্রামের ভিতর কোনো বাইরের লোককে দেখা গেছে? হুম। তারপর সেদিন সকালেই আমরা দুজন মহুয়াডাঙ্গায় 1 রাউন্ড টহল দিয়ে এলাম। বুনোর হাবভাব আরো অস্বাভাবিক মনে হলো। দুর্দান্ত লোকটা কেমন অস্থির হয়ে উঠেছে। আর চোখে কেবল তাকাচ্ছে চারদিকে, ছটফট করছে। বারবার তার দৃষ্টি আটকে যাচ্ছে বারান্দায় চাটাইয়ে শোয়া তার রুগ্ন মেয়ের দিকে। এনে সে মুরগি দিল, পয়সা নিল, কিন্তু কথাবার্তা বলল না। ঠিক চলে আসার আগে সুনন্দ তাকে বলল, বুনো, তোর মেয়েকে হাসপাতালে দে, ও ভালো হয়ে যাবে। কি ও ভালো হয়ে যাবে। হবে? ভালো হবে বলছিস বাবু? আমার মেয়ে ভালো হয়ে যাবে বাবু? হ্যাঁ বাবু, আজকে দিয়ে দেবো হাসপাতালে বাবু। তুই ঠিক করে দিবি না? তুই ঠিক করে দে বাবু, আমার মেয়েকে হাসপাতালে দেবো। এত তাড়াতাড়ি হবে না রে। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তোকে জানাবো। ঠিক আছে বাবু। বুনো যেন দমে গেল। মনে হলো মেয়েকে কোনো নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলতে পারলে ও নিশ্চিন্ত হয়। মহুয়াডাঙ্গা ছেড়ে চলে আসবার সময় সুনন্দ আমায় বলল, অসিত, অসিত, হ্যাঁ একটা বিষয় লক্ষ্য করলি? বুনো কিন্তু ভয় পেয়েছে। হ্যাঁ, হয়তো হয়তো মেয়ের জন্যই ওর ভাবনা বেশি।
কিন্তু লোকটা সত্যি দোষী না নির্দোষ আমি আমি না এখনো ঠিক বুঝতে পারছি না রে। আমার কি মনে হয় জানিস, এই বিষয়ে বুনোর কোনো হাত নেই। তবে আর কিছু বলল না সুনন্দ। বিকেলের দিকে ওর মামার চেনা এক ডাক্তারের চেম্বারে গেল। আচ্ছা শোন অসিত, এই আমার মামার চেনা এক ডাক্তারের সঙ্গে একটু দেখা করে আসি। আমাদের ওই স্টেশনের কাছেই থাকেন। ঠিক আছে, যা, আমি মুরগিটা বেঁধে রাখবো, তুই ঘুরে আয়। হ্যাঁ ঠিক আছে। আমি গেলাম না, জমাট এক ডিটেকটিভ বই শুরু করেছি। সুনন্দর ফিরতে রাত 8টা হলো। রাতে খাওয়ার পর বারান্দায় বসে গল্প করতে লাগলাম। শুক্লপক্ষ চলছে, কিন্তু একটা মেঘ জমেছে, তাই চাঁদের আলো তেমন ফোটেনি, কেমন যেন ঘোলাটে ভাব। অনেক দূরে দূরে কয়েকটা বৈদ্যুতিক আলো ঝকমক করছে। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে 2-4টে মিটমিটে তারা। এমন নিস্তব্ধ রাত কলকাতায় টেরই পাওয়া যায় না। আমি বললাম, জানি সুনন্দ, মহুয়াডাঙ্গার এই রহস্য নিয়ে আমার মাথায় একটা থিওরি এসেছে। কি? ড্রাকুলা ফিল্মটা দেখেছিস? না। গল্পটা শুনেছিস? হ্যাঁ শুনেছিলাম, কিন্তু আমি ড্রাকুলা ফিল্মটা দেখেছি, বুঝলি, বইটাও পড়েছি। মনে আছে, রোমেনিয়ার এক জমিদার কাউন্ট ড্রাকুলা ছিল ভ্যাম্পায়ার, অর্থাৎ মানুষরূপী রক্ত শোষক প্রেত। সে ঘুমন্ত মানুষের বা মানুষকে সম্মোহন করে তার রক্ত শুষে খেত। মহুয়াডাঙ্গার কেসটা অনেকটা যেন সেই রকমই। দূর, যত সব বাজে সংস্কার। তাছাড়া ওইসব ড্রাকুলা ফ্রাকুলা ওসব বিদেশি ব্যাপার। এদেশে ড্রাকুলার কথা কখনো শোনা যায়নি। মনে রাখিস, প্রতাপরুদ্র বহুদিন বিদেশে কাটিয়েছে, ওর ব্যাকগ্রাউন্ড কেউ জানে না। অবশ্য ওই বুনো ভ্যাম্পায়ার হতে পারে। বুঝলাম। আশ্চর্যের ব্যাপার হলো, আমার ড্র্যাকুলার আইডিয়াখানা শোনার পর থেকে সুনন্দর কথা টথা কমে গেল। কিছু জিজ্ঞেস করলে হুঁ হ্যাঁ করে দায়সারা গোছের জবাব দেয়। অন্যমনস্কভাবে মাথা চুল টানছে কেবল। ওর এই লক্ষণ আমি চিনি। সুনন্দর মস্তিষ্কে কোনো একটা চিন্তা ঘুরঘুর করছে। বোধহয় আমার কথাটা ওর মনে লেগে গেছে। মনে মনে হাসলাম, কারণ আমি কিন্তু মোটেই সিরিয়াসলি ড্র্যাকুলার কথা ভাবিনি, রহস্য করছিলাম মাত্র। পরদিন সকালে চা এবং কিঞ্চিত টা গলাধ্যকরণ করেই সুনন্দ হুট করে কোথায় বেরিয়ে ফিরে এলো মিনিট 15 বাদে। জানতে চাইলাম, এই কোথায় গিয়েছিলি? ঝাউ বাংলোয়। কেন? প্রতাপবাবুর সঙ্গে দেখা করতে। হলো দেখা? না, দারোয়ান বলল বাবু নাকি খুব ব্যস্ত আছেন, এখন দেখা হবে না। আরে গেছিলি কি জন্য? ছিল, দরকার ছিল। বুঝেছি। কি বুঝেছিস? প্রতাপরুদ্র সত্যি সত্যি ড্র্যাকুলা জাতীয় কোনো জীব কিনা এইটা পরীক্ষা করতে গিয়েছিল তো। ঠিক আছে, শোন, একটা বুদ্ধি দিচ্ছি। এরপর যেদিন দেখা করতে যাবি, প্রতাপবাবুকে একটা চকলেট বা বিস্কুট অফার করবি। যদি খেয়ে ফেলে তবে আমাদের থিওরি টিকল না, আর যদি না খায় তাহলে ও নির্ঘাত রক্তচোষা। বুঝলাম। কারণ কাউন্ট ড্র্যাকুলা টাটকা রক্ত ছাড়া আর কিচ্ছু খেত না। আমার রসিকতায় সুনন্দ কিন্তু একটুও হাসল না, গোমড়া মুখে বসে রইল। দুপুরে খাবার পর সুনন্দ বলল, অসিত, একটু টেনে ঘুমিয়ে নে। আজ রাতে আর কপালে ঘুম নেই। কেন? কারণ আজ রাতে আমরা প্রতাপরুদ্রকে ফলো করব। অর্থাৎ তোর বিশ্বাস প্রতাপরুদ্রই হচ্ছে মহুয়াডাঙ্গার নিশাচর আততায়ী, লোকটা পিশাচ, মানুষের রক্ত চুষে খায়। দেখ, এই বিজ্ঞানের যুগে এসব ধারণা স্রেফ অচল। আরে আমি তখন তামাশা করছিলাম ভাই। প্রতাপরুদ্রর আসল পরিচয় আমি জানি না। প্রমাণ না পেয়ে আমি কোনো সিদ্ধান্তে আসবো না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে মহুয়াডাঙ্গার রহস্যের পেছনে ওর হাত আছে। কেন উনি প্রায়ই রাতে গ্রামের দিকে যান বলতো? আর যদি আজকে রাতে উনি মহুয়াডাঙ্গার দিকে না যান? ঠিক আছে, আজ নয়তো কাল, যেদিনই যাবে, আমরা প্রতাপরুদ্রকে ফলো করার জন্য তৈরি থাকবো, বাস। অর্থাৎ এখন থেকে আমাদের রাতের ঘুমের দফা রফা, তাই তো? ওরকম করিস না, ঘুমিয়ে পড়।
আমার মেজাজ একদম বিগড়ে গেল। কিন্তু সুনন্দ যখন জেদ ধরেছে, ও যাবে ঠিকই। ও যা একরোখার ডান পিটে, আমি যেতে না চাইলে ও একাই যাবে। অথচ ওকে একা ছেড়ে দেওয়াও চলে না। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। নির্জন নদী তটে কত রকম পাখির কাকলি, ঝিরঝিরে বাতাসে ঠান্ডা আমেজ, ভারী আরামদায়ক। আমার ও সুনন্দর কিন্তু এসব উপভোগ করার মতন মনের অবস্থা নয়। প্রতাপ রুদ্র কখন আসবেন এই চিন্তা করতে করতে ঝোপের পিছনে লুকিয়ে অস্থিরভাবে অপেক্ষা করছি আমরা। হঠাৎই দেখলাম সেই দীর্ঘ ঋজু দেহ ধীর পদক্ষেপে এগিয়ে আসছে এই পথে। তার গায়ে কালচে রঙের পাঞ্জাবি ও হালকা হলুদ রঙা পায়জামা। প্রতাপ রুদ্র ব্রিজ ছাড়লেন, তারপর খানিক এগিয়ে মাঠে নামলেন। অর্থাৎ আজও তাঁর লক্ষ্য মহুয়াডাঙ্গা। নজর করলাম প্রতাপবাবুর কাঁধে ঝুলছে একটা ক্যাম্বিসের ব্যাগ। সুনন্দ চাপা গলায় বলল, এগিয়ে যাক, থাক। বেশ দূর থেকে ফলো করব, বুঝলি? নাহলে আমাদের দেখে ফেলবে। প্রতাপ রুদ্রর চলমান মূর্তি ক্রমে মাঠের মধ্যে দিয়ে দূরে সরে যায়। তারপর ঢালু জমিতে নেমে চোখের বাইরে চলে গেল। তখন আমরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে পা টিপে টিপে এগোতে লাগলাম। কখনো ঢিবি বা পাথরের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে নিচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে। সমস্ত পশ্চিম দিগন্ত সিঁদুর রঙে রাঙা হয়ে উঠল। অপরূপ সে দৃশ্য। প্রতাপবাবুকে শেষবারের মতো দেখলাম মাঠের মধ্যে সেই যে বিরাট বটগাছটা, তার নিচে। তারপর অদৃশ্য হয়ে গেলেন। বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম। বসে রইলাম পাথরের আড়ালে। আবার দেখলাম প্রতাপবাবু আবির্ভূত হয়েছেন। গাছের কাছে একটা বড় চ্যাটালো পাথর পড়েছিল, বিদির মতো দেখতে। প্রতাপবাবু তার উপর বসলেন, তার পিঠ আমাদের দিকে, গাছের দিকে মুখ, স্থিরভাবে বসে আছেন। আমরা আরো একটু কাছে এগিয়ে গেলাম। অবাক হয়ে দেখলাম প্রতাপবাবু পাথরের উপর শটান চিত হয়ে শুয়ে পড়লেন। চুপচাপ শুয়ে রয়েছেন, নিথর হয়ে। আমরা আরেকটু এগোলাম। প্রায় 50 হাত দূরে একটা পাথরের স্তূপের পিছনে ঘাপটি মেরে বসে খাঁজের ফাঁক দিয়ে লক্ষ্য করতে লাগলাম প্রতাপ রুদ্রকে। ক্রমে দিনের আলো একেবারে নিভে গেল। একটার পর একটা তারা জ্বলে উঠল আকাশপটে। ফিকে একটু চাঁদের আলো ফুটল। আবছা দেখা যাচ্ছে চারপাশ। সামনে বটগাছটাকে যেন ঘোর কালো পাথরে তৈরি একটা পাহাড়ের মতো দেখাচ্ছে। তার গায়ে অজস্র জোনাকি পোকার মিটমিটে আলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাঁ পাশে দূরে মহুয়াডাঙ্গা গ্রামের গাছপালার সীমারেখা আকাশের গায়ে ফুটে উঠেছে। গ্রামে কোনো আলো নেই। আজ আর কোনো শব্দই ভেসে আসছে না গ্রামের দিক থেকে। না মাদলের আওয়াজ, না কোনো মানুষের গলার স্বর, না কুকুরের ডাক। রাত নামার সঙ্গে সঙ্গে এক অজানা বিভীষিকায় গোটা গ্রাম যেন বোবা হয়ে গেছে। পাথরের ওপর নিথর হয়ে শুয়ে থাকা প্রতাপ রুদ্রকে শুধু অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে তিনি শুয়ে আছেন। কিসের মতলব কে জানে। ভাবলাম বোধহয় রাত আরো গভীর হওয়ার অপেক্ষায় রয়েছেন। ঝিঁঝির একঘেয়ে রব ছাড়া অন্য কোনো শব্দ নেই। আমরা দুজনে কাঠের মতো বসে থাকি। প্রবল উত্তেজনায় বুকের ভিতরে যেন হাতুড়ির ঘা পড়ছে। এবার কি ঘটবে, কি হবে এবার? বেশিক্ষণ কাটেনি। হঠাৎ এক চিৎকার শুনলাম। মানুষের গলা, কিন্তু অদ্ভুত আওয়াজ। বুঝি রুদ্ধ আক্রোশ এবং আর্তনাদ মিশে আছে সেই স্বরে।
তারপরে চ্যাঁ চ্যাঁ করে এক অপার্থিব টানা তীক্ষ্ণ শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। মনে হলো আমাদের উল্টো দিকে প্রতাপবাবুর কাছ থেকে প্রায় 25-30 হাত দূর থেকেই সেই শব্দটা আসছে। সঙ্গে সঙ্গে প্রতাপবাবু তড়াক করে লাফিয়ে উঠে শব্দ লক্ষ্য করে প্রবল বেগে ছুটে গেলেন। সুনন্দ আমার হাত ধরে টানল, এদিকে আয়, কুইক। প্রতাপ রুদ্রের হাতের জোরালো টর্চ জ্বলে উঠল। সেই আলোতে দেখলাম একটা বড় পাথরের চাইয়ের পাশে দাঁড়িয়ে দানবের মতো একটা মূর্তি। কিশোরের মতো ফাঁপানো চুলের রাশি তার মুখের অনেকটা ঢেকে ফেলেছে। ধড়াস করে উঠল হৃৎপিণ্ড। থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর চিনতে পারলাম তাকে। বুনোর হাতে একটা বল্লম। বুনো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে প্রতাপ বাবুর দিকে। প্রতাপবাবু মুহূর্তের জন্য থেমেছিলেন, তারপরেই দৌড়ে গিয়ে বুনোর সামনে বসে পড়লেন। আমরাও হোঁচট খেতে খেতে এগোলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি প্রতাপবাবু মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছেন, আর তার ডান হাতের মুঠোয় ছটফট করছে কি একটা জীব। প্রতাপবাবুর বাঁ হাতের টর্চ তার ডান হাতের উপর আলো ফেলল। আমি ভীষণ আশ্চর্য হয়ে বলে উঠলাম, আরে এ তো একটা বাদুড়। আস্তে আস্তে। বাদুড়টা ছোট্ট, শিয়ালের মুখের মতো দেখতে তার মুখ, দুটো চকচকে ট্যাপ ট্যাপের চোখ, খাড়া খাড়া কান, ছোঁচলো কয়েকটা দাঁত হিংস্রভাবে বেরিয়ে আছে। প্রতাপবাবু তার ডানা দুটো চেপে ধরেছেন। সে ক্রমাগত মুন্ডু ঘুরিয়ে কামড়াবার চেষ্টা করছে। আমাদের দেখে বুনো কর্কশ গলায় বলে উঠল, বাদুরটা আমার গায়ে বসেছিল। ঠিক এমন সময় প্রতাপবাবুর টর্চের আলো আমাদের মুখে পড়তেই প্রতাপবাবু চমকে উঠলেন একেবারে। দেখি তোমরা এখানে? হ্যাঁ, আমরা। আশা করি চিনতে পারছেন, তাই না প্রতাপবাবু? একটু অসময়ে দেখা হয়ে গেল, এই আর কি। অসিত, এটা কিন্তু সাধারণ বাদুড় নয়, ভ্যাম্পায়ার ব্যাট। মিস্টার রুদ্র, এবার আপনি। এটা ভ্যাম্পায়ার ব্যাট সেটা তুমি জানলে কি করে? কে বলেছে? অনুমান মিস্টার রুদ্র, অনুমান, স্রেফ অনুমান। কাল অসিত আমায় ড্র্যাকুলার গল্প শোনালো। বলল ড্র্যাকুলার মতো কোনো ভ্যাম্পায়ার নিশ্চয়ই মহুয়াডাঙ্গার লোকের রক্ত শুষে খাচ্ছে। অমনি একটা সম্ভাবনার উদয় হলো আমার মনে। দেখুন, ওসব ভুতুড়ে গল্পে আমি বিশ্বাস করি না, কিন্তু একটা নতুন ক্লু মাথায় এলো। ভূত প্রেত পিশাচ নয়, বাদুড়, রক্তপায়ী বাদুড়, ভ্যাম্পায়ার ব্যাট। ভ্যাম্পায়ার ব্যাটের রক্তপানের বর্ণনা আমি একটা বইয়ে পড়েছিলাম, আর মহুয়াডাঙ্গার ঘটনাগুলোর সঙ্গে তা অদ্ভুতভাবে মিলে গেল। ব্যাস, তারপর আর কি, 2 × 2 = 4 মিস্টার রুদ্র। চা, এখানে ভ্যাম্পায়ার ব্যাট আসবে কোত্থেকে? ইম্পসিবল। না, ঠিকই তো, আসবে না, কারণ ভারতবর্ষে ভ্যাম্পায়ার ব্যাট নেই। একমাত্র দক্ষিণ আমেরিকার অ্যামাজনের জঙ্গল ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। তবে প্রতাপবাবু মাত্র 2 মাস আগে দক্ষিণ আমেরিকা থেকে কিছু পশু পাখি নিয়ে এসেছেন। অতএব এই প্রাণীটি নিশ্চয়ই তাঁরই আমদানি। কি ঠিক বলিনি মিস্টার রুদ্র? কারেক্ট। তোমার অনুমানের প্রশংসা করি। এর নাম ডেসমোটাস, এক জাতীয় ভ্যাম্পায়ার ব্যাট। আমি সাউথ আমেরিকা থেকে আনিয়েছিলাম এদের ধরন ধারণ রিসার্চ করতে। এরপর সুনন্দর মুখ থেকে যে কথাগুলো উচ্চারিত হলো তা শুনে আমি হকচকিয়ে গেলাম। মিস্টার রুদ্র, আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। এবার আপনার নিষ্ঠুর খেলা যে বন্ধ করতে হবে। খেলা? নিষ্ঠুর? কি বলছো যাতা? কেন, না বোঝার কি আছে? অতি সরল বাক্য। আপনি আপনার ওই পোষা জীবটিকে রাতের পর রাত মহুয়াডাঙ্গার নিরীহ লোকেদের ওপর লেলিয়ে দিয়েছেন তার রক্ত পিপাসা মেটাতে।
খেলাটা নিষ্ঠুর বই কি মিস্টার রুদ্র? এবার তোমার অনুমান ফেল করেছে সুনন্দবাবু। এ বাদুড় আমার পোষ মানেনি, আর আমি একে মহুয়াডাঙ্গার মানুষের ওপর লেলিয়েও দিইনি। তাহলে তাহলে আপনি রাতে এখানে আসতেন কেন? আসতাম এই পলাতক জীবটিকে ধরবার উদ্দেশ্যে। একজোড়া ডেসমোডাস এনেছিলাম, একটা মরে গেল, আর একটা খাঁচা থেকে পালাম। কয়েকদিন পরেই মহুয়াডাঙ্গার ঘটনাটা কানে এলো। বুঝলাম ডেসমোডাসটা তাহলে এই গ্রামের কাছেই আস্তানা গেড়েছে। জায়গাটা পরীক্ষা করে ধারণা হলো এই বট গাছের কোটরেও আশ্রয় নিয়েছে। গাছের গায়ে জাল খাটালাম, সারা রাত জেগে থাকতাম গাছের কাছে, যদি ফাঁদে পড়ে এই আশায়। অন্য বাদুড়ের মতো ভ্যাম্পায়ার ব্যাট সূর্যের আলো সহ্য করতে পারে না। দিনের বেলা অন্ধকার গুহায় ঘন পাতার ছায়া কিংবা গাছের কোটরে লুকিয়ে থাকে, কেবল রাতে বেরোয়। 4 দিন আগে বুঝলাম আমার ধারণা সঠিক, কারণ সেদিন সন্ধ্যায় আমি যখন ওই পাথরে বসেছিলাম, বাদুড়টা আমার মাথার ওপর দিয়ে কয়েকবার পাক খেয়ে উড়ে গেল। বোধহয় আমার রক্ত খাওয়ার মতলবে ছিল। টর্চের আলোয় তাকে চিনতে অসুবিধে হয়নি। তারপর থেকে একটা হাতে ছোঁড়া জাল আনতাম সঙ্গে, চুপচাপ পাথরের উপর শুয়ে টোপ ফেলতাম। তারপর কাল ছুঁড়েছিলাম জাল, একটুর জন্য ফসকে গেল। এবার আমার মিস্টিরিয়াস মুভমেন্টের কারণটা ক্লিয়ার। ওহ, থ্যাংক গড, স্পেসিমেনটাকে জীবন্ত ধরতে পেরেছি। শুধু একটা ডানা জখম হয়েছে। এই লোকটা কিছু দিয়ে মেরেছে বোধহয়। প্রতাপবাবু পকেট থেকে একটা ছোট জালের থলি বের করে বাদুড়টাকে তার মধ্যে পুরে বন্দি করে ফেললেন, আর থলির মুখ চেন টেনে বন্ধ করে দিলেন। সরি প্রতাপবাবু, সরি, কিন্তু এই বাদুড়ের কথা মহুয়াডাঙ্গার লোকেদের বলেননি কেন? ওরা কি ভীষণ আতঙ্কের মধ্যে আছে আপনি জানেন? জানাইনি ভয়। ভয়? জানলে ওরা হয়তো ক্ষেপে গিয়ে হাঙ্গামা বাঁধাতো। তার চেয়ে ভয় ছিল ওরা বাগে পেলে আমার দুর্লভ স্পেসিমেনটাকেও মেরে ফেলবে। দিনের বেলা এই বিরাট বটগাছের অগন্তি কোটর হাতড়ে বাদুড়টা ধরা অসম্ভব ছিল। বিষধর সাপ থাকতে পারে, তবে গ্রামের লোক বাদুড়কে মারতে চাইলে কোটরের বাইরে থেকে ফুটন্ত গরম জল ঢেলে দিলেই খতম। তাই চেষ্টায় ছিলাম আমি নিজেই। ও যখন রাতে বেরোবে তখন যদি ধরতে পারি সেই ভেবে। প্রতাপবাবু, আপনার ওই মহামূল্যবান স্পেসিমেনটির জন্য গ্রামের একজন লোক প্রাণ হারাতে বসেছে। আপনি কি সেই খবর রাখেন? সে কি? কে? কেন? হ্যাঁ, ওই যে বুনোকে দেখছেন, ওর বিপদ। গ্রামের লোকের সন্দেহ যে ওই দানো হয়ে রাত্রিরে মানুষের রক্ত শুষে খাচ্ছে, ওকে খুন করার প্ল্যান করছে। বুনো এতক্ষণ স্থিরভাবে দাঁড়িয়েছিল, উদ্গ্রীব হয়ে আমাদের উত্তেজিত কথাবার্তার মর্ম গ্রহণের চেষ্টা করছিল। এবার সে বলে উঠল, বাদুড়টা আমার গায়ে বসেছিল, এক ঝাপাড় দিলাম। আচ্ছা বুনো, তুমি এখানে কি করছিলে? আমি পাহারা দিচ্ছিলাম সেই রক্ত খেকো দানবটাকে ধরবো বলে। দেখলাম তোরা 3 জনা মাঠের মধ্যে ঘুরছিস, তাই লুকিয়ে নজর রাখছিলাম ওই পাথরের পিছনে শুয়ে। বুনো, তুই দানোটাকে ধরে ফেলেছিস। আসলে দানো পিশাচ নয়, তাহলে এই বাদুড়টাই আসামি। ওই ঘুমন্ত লোকের রক্ত শুষে খায়। বাদুড় রক্ত খায়? দেশি বাদুড় খায় না রে, এটা বিদেশি বাদুড়। ফল পাখুড় এসব খায় না এরা, শুধু রক্ত খায়। মানুষ বা পশু পাখির তাজা রক্ত। মানুষের চামড়া নরম, তাই এরা মানুষের গায়ে দাঁত ফোটাতে বেশি পছন্দ করে। বুনো বিস্ফারিত নেত্রে কয়েক মুহূর্ত দেখল বন্দি বাদুড়টাকে। তার সমস্ত শরীর ফুলে ফুলে উঠল। বিকৃত মুখে উন্মত্তের মতো চিৎকার করে উঠল বুনো, ওটা বাদুড় নয়, ওটা শয়তান, ওটা শয়তান, ওটাকে আমি মেরে ফেলবো। আমি শেষ করে দেবো। হাতের বল্লম ফেলে দিয়ে বুনো এক লাফে প্রতাপ বাবুর দিকে এগিয়ে গেল। প্রতাপ বাবুর ডান হাতে বন্দি বাদুড়, তিনি বাঁ হাতে বুনোকে ঠেকালেন। আমি আর সুনন্দ তৎক্ষণাৎ চাপটে ধরলাম বুনোকে। উফ, কি প্রচন্ড জোর লোকটার গায়ে! ঝটকা দিয়ে আমাদের দুজনকে প্রায় ছাড়িয়ে ফেলে
সে বারবার প্রতাপবাবুর হাত থেকে বাদুড়টা ছিনিয়ে নেবার চেষ্টা করতে লাগলো। আমরা দুজন না আটকালে ও নির্ঘাত বাদুড়টা কেড়ে নিয়ে মেরে ফেলতো। ধাক্কা খেয়ে প্রতাপবাবুর হাত থেকে টর্চ খসে পড়ে গেল। আমি তাড়াতাড়ি কুড়িয়ে নিলাম টর্চটা। বুনোর গলা দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে। অনেক দিনের জমা হওয়া শঙ্কা ও ক্ষোভ যেন ক্রোধের রূপ নিয়ে ফেটে পড়তে চাইছে। আমরা প্রাণপণে বোঝাই, তবু বুনোর রাগ পড়ে না। সে কেবলই ফুঁসছে। একটা ধস্তাধস্তি চলতে থাকে। সুনন্দ হঠাৎ বলে ওঠে, বুনো শোন, বুনো এরকম করিস না। বুনো 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 ডাক্তারবাবু বলেছেন তোর মেয়ের চিকিৎসা করবেন। তোর মেয়েকে হাসপাতালে ভর্তি করে নেবেন। আমি কথা বলেছি। ডাক্তারবাবু বলেছে আমার মেয়ে ভালো হয়ে যাবে। যাবে বই কি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমার মেয়ে ভালো হয়ে যাবে না? ভালো হবে তো। ডাক্তারবাবু বলেছে আমার মেয়ে ভালো হয়ে যাবে। কার অসুখ? বুনোর মেয়েটির একটা পা আঘাত লেগে খোঁড়া হয়ে গেছে। আমি দেখেছি মেয়েটিকে। স্যাড কেস। আমার মামার বন্ধু ডাক্তার চ্যাটার্জি বলেছেন মেয়েটি ট্রিটমেন্ট করবেন। তবে হাসপাতালে রাখতে হবে, তার খরচ আছে। দেখি কি ব্যবস্থা করা যায়। বুনোর মেয়ের চিকিৎসার সব খরচ আমি দেব। দেবেন? এ আমার ঋণ শোধ। তুমি বুনোকে বলে দাও। কিরে বুনো শুনলি বাবু কি বললেন? বুনো প্রতাপবাবুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর সে জ্বলন্ত চোখে ভালো করে দেখতে লাগলো জালে বদ্ধ বাদুড়টাকে। বিড়বিড় করে কি যেন বকতে লাগলো নিজের মনে। বোঝা গেল ওই বাদুড়ের ওপর তার রাগ ও বিদ্বেষ কিছুমাত্র কমেনি। বাদুড়ের মালিক সম্বন্ধেও তার মন রীতিমতো সন্দিগ্ধ। আমি বললাম, পুরো শোনো, এই রক্তচোষা বাদুড়ের কথা তুমি গ্রামের কাউকে বলো না। বরং গ্রামের লোকজনকে জানিয়ে দাও যে তুমি মন্ত্রের জোরে ওই দানবটাকে তাড়িয়ে দিয়েছ। তোমার খুব খাতির হবে গ্রামে, বুঝলে? বুনো তার ঝাঁকড়া চুলো মাথাখানা ঝাঁকালো। অর্থাৎ আমার পরামর্শ তার মনে ধরেছে। সে একবার ঘাড় বেঁকিয়ে তার গ্রামের দিকে তাকালো। তারপর বলে উঠল, যাই আমি, মেয়েটাই কারইছে, যাই। মাটি থেকে বল্লমটা কুড়িয়ে নিয়ে বুনো হঠাৎ দৌড়তে শুরু করলো। ম্লান জ্যোৎস্নালোকে উন্মুক্ত প্রান্তরের বুক ছুঁয়ে বুনোর সুদীর্ঘ ছায়ামূর্তি যেন উড়ে চলল। ক্রমে সে হারিয়ে গেল দূর অন্ধকারে। একটা বিশ্রী চিরা আওয়াজে আমাদের চমক ভাঙল। মহুয়াডাঙ্গার রক্তচোষা তার বন্দি দশার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।